দুদক জিন পরিণয় আসলো আর ফু দিয়ে দিলাম। বেনজির প্রসঙ্গে দুদক আইনজীবী। এম রহমান লিখেছেন, এস আলম এবং বেনজির একটা পশমও কেউ ছিঁড়তে পারবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে চাইলেও নিজের মতো করে ক্ষমতায় থাকতে পারে না, চাইলেও সরতে পারবে না। কেননা তাকে বাঁচানোর জন্য, তাকে রক্ষার জন্য বিভিন্ন আন্তর্জাতিক এজেন্ট শুরু করেছেন। এবং আজকে আমরা জানবো যে এই আন্তর্জাতিক এজেন্টের মধ্যে অন্যতম বাংলাদেশের পুলিশ প্রধান বেনজির, তিনি কিভাবে অন্যায় অনিয়মের সাথে আপোষ করে সরকারের পক্ষে ভারতীয় হয়ে তিনি বাংলাদেশের কত বড় ক্ষতি করে লক্ষ কোটি কোটি টাকা অর্জন করেছেন এবং তার নামে এখন পর্যন্ত কোনো মামলাও সরকার বা আইন বিভাগে নেওয়া হচ্ছে না। বিস্তারিত জানবো এই রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিউয়ার্স, আসুন স্ক্রিনে। আসসালামু আলাইকুম। একটি শিরোনাম দেখলেই বুঝতে পারবেন যে একটা প্রতিষ্ঠান আসলে তার আকাঙ্ক্ষাটা কি বা তার সদিচ্ছাটা কি। শিরোনামটা হলো এরকম: দুদক জিন পরিণয় আসলো আর ফু দিয়ে দিলাম। বেনজির প্রসঙ্গে দুদক আইনজীবী। দুদকের আইনজীবী বেনজির, অর্থাৎ পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ সম্পর্কে বলছেন যে দুদক জিন পরিণয় আসলো আর ফু দিয়ে দিলাম। অর্থাৎ মানে কিছু খবরাখবর বের হলো আর সাথে সাথে দুদক ওটার উপর ভিত্তি করে ঝাঁপায় পড়বে, তেমনটা না। এটা এক ধরনের তুচ্ছ তাচ্ছিল্যের সামিল আমি মনে করি। বিষয়টা যে গণমাধ্যমে প্রকাশ হলো সেটাকে খুব গুরুত্ব দিচ্ছে দুদক এবং এটা নিয়ে খুবই সিরিয়াস, সেটা যে না, অন্তত এই মতামত থেকে দর্শক আপনারা ধারণা করতে পারেন। খবরে বলা হচ্ছে সাবেক আইজিপি বেনজির আহমেদের বিষয়ে আসা তথ্যপাত্র বিশ্লেষণে বিশ্বাসযোগ্য হলে অবশ্যই পদক্ষেপ নেবে দুদক। কিন্তু দুদক অবশ্যই নেবে, কিন্তু দুদক কি এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে বা প্রক্রিয়া শুরু করেছে কি করেনি? দুদক কি খুব সিরিয়াস? তেমন কিন্তু কোনো তথ্য এই দুদকের আইনজীবী তিনি কিন্তু দিলেন না। কারণ দুদকের কাছে যদি তেমন কোনো তথ্য নাই থাকে তাহলে দুদকের আইনজীবী বা বলবেন কিভাবে? ফলে যেহেতু তিনি দেখছেন তেমন কোনো বিষয় নেই, সুতরাং তিনি তার মতন করে একটি সাংবাদিকদেরকে ফেস করেছেন। সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এমনটাই বললেন দুদক আইনজীবী খুরশিদ আলম খান। তিনি বলেন, পত্রপত্রিকায় যে তথ্যপত্র রয়েছে সেগুলো বিশ্লেষণ করে সত্যতা যাচাই করতে হবে। দুদক জিন পরিণয় আসলো আর ফু দিয়ে দিলাম। আমাদের অপেক্ষা করতে হবে। এখানে ব্যক্তি মুখ্য না। কেন ব্যক্তি মুখ্য না? ব্যক্তি অবশ্যই মুখ্য। কেননা আমরা জানি যে প্রভাবশালীরা দুর্নীতি করে, তারা রাঘব বল, তারা ধরাছোঁয়ার বাইরে থাকে। তাদের ব্যাপারে তথ্য জোগাড় করাটাই কষ্টকর, আবার তথ্য জোগাড় করার থেকে প্রকাশ করাটা আরও সাহসী পদক্ষেপ। তো এমন কেউ ঝুঁকি যদি কোনো গণমাধ্যম নিয়ে থাকে, যে কারণেই হোক না কেন, তার পেছনে যাই থাকুক না কেন, তাহলে তো দুদক সেটা বাহবা দেবে এবং সাথে সাথে তার উপর ভিত্তি করে তারা ঝাঁপায় পড়বে। তাদের উচিত ছিল অবশ্য গণমাধ্যমে প্রকাশিত হলো কি হলো না সেটা না, তাদের নিজস্ব অনুসন্ধান থাকা দরকার। একজন ইঞ্জিনিয়ার, সাব ইঞ্জিনিয়ার, একজন কর্মকর্তা, একজন ভূমি অফিসার, তার পেছনে যদি দুদক অনুসন্ধান করে অনেক কিছু বের করতে পারে, তাহলে তাদের পিছনে দুদক কাজ করছে না কেন? এরকম তো রাঘব বলের সংখ্যা তো কম নয় এবং এটাই তো খুব জরুরি। উপর থেকে যদি দুর্নীতিটা দমন করা না হয় তাহলে কি নিজ থেকে দুর্নীতি দমন করা সম্ভব না। সম্প্রতি প্রকাশিত এক জাতীয় দৈনিকের দাবি, পুলিশের সাবেক মহাপরিদর্শক ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের বিপুল অবৈধ সম্পদের খোঁজ মিলেছে। এরপর থেকেই বেশ আলোচনায় পুলিশের সাবেক এই আইজিপি জাতীয় ওই দৈনিকে, অর্থাৎ কালবেলা সহ বাংলাদেশ প্রতিদিন, ওই ঘরানার সবগুলো মিডিয়াতে এসছে। বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে তার নানা অর্থ সম্পদের বিবরণ তুলে ধরা হয়েছে। বেনজিরের বিপুল সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জের শাহাপুর ইউনিয়নে
সাভানা ইকো রিসোর্ট নামে একটি অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র। এছাড়াও তার স্ত্রী ও 2 মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় অন্তত 6টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে। 5টি প্রতিষ্ঠানে বিনিয়োগের পরিমাণ 500 কোটি টাকার বেশি হতে পারে। প্রতিবেদনে আরও দাবি করা হয়, ঢাকার অভিজাত এলাকাগুলোতে বেনজির আহমেদের দামি ফ্ল্যাট, বাড়ি আর ঢাকার কাছের এলাকায় বিঘার পর বিঘা জমি রয়েছে। 2 মেয়ের নামে বেস্ট হোল্ডিংস ও 5 তারা হোটেল। লা মেরিডিয়ানে রয়েছে 2 লাখ শেয়ার। পূর্বাঞ্চলে রয়েছে 40 কাঠার সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি, যার আনুমানিক মূল্য কমপক্ষে 45 কোটি টাকা। একই এলাকায় আছে 22 কোটি টাকা মূল্যের আরও 10 বিঘা জমি। অথচ গত 34 বছর 7 মাসের দীর্ঘ চাকরি জীবনে বেনজির আহমেদের বেতন ভাতা বাবদ মোট আয় 1,84,89,200 টাকার মতো হওয়ার কথা। এইসব কারণেই আলোচনায় এসছে, কিন্তু দুদকের আইনজীবীর বক্তব্য অনুযায়ী এই বিষয়টা মানে খুব যে দুদক সিরিয়াস তেমন। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামতগুলো কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এই আইজি বেনজিরকে ঘিরে নানান ধরনের আলোচনা সমালোচনার জন্ম নিয়েছে, তবে এখন আর বাংলাদেশে তেমন কোনো মানবতার ফেরিওয়ালা নেই যে তাকে নিয়ে এই বিষয়গুলো ট্রোল করবে বা তাকে নিয়ে বড় কোনো উন্নত মানের নিউজ পোর্টালও এখন পর্যন্ত কিছু বলা হচ্ছে না। তার মানে সরকার এখানে কি ব্যাপকভাবে জিম্মি আসল? বিস্তারিত জানবো আমরা এই রিপোর্টে। সরকারের একজন মন্ত্রী বলেছিলেন যে তাদের কথা না শুনলে তারা ইউটিউব, ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যম বন্ধ করে দিতে পারে। এইসব বিষয়ে যে মন্তব্যগুলো এসেছে তার মধ্যে বেনজির আহমেদকে নিয়ে মন্তব্য একটু বেশি। আমি এই মন্তব্যগুলো পড়ে শোনাই এবং আমার বিশ্লেষণ দিয়ে একটা সংক্ষিপ্ত দিচ্ছি আপনাদেরকে। মিস্টার এম রহমান লিখেছেন, এস আলম এবং বেনজিরের একটা পশমও কেউ ছিঁড়তে পারবে না, তাদের চিরাগের দৈত্য যতদিন ক্ষমতায় থাকবে। নুরুল আনসার লিখেছেন, বাংলাদেশের দুর্নীতি কমিশন বাতিল করা হোক, এদের দিয়ে কোনো কাজ নেই, রাষ্ট্রের টাকা অপচয় হচ্ছে। বুঝতেই পারছেন এটা কেন বলেছেন, একটু হতাশা থেকে, অভিমান থেকে। মিয়া শরীফ আলমগীর তিনি লিখেছেন, আমার একটা প্রশ্ন, সরকারের এমন কি কাজ করেছে যে এই দুর্নীতিবাজ পুলিশ, যার কারণে একজন সরকারি কর্মকর্তাকে বর্তমান আওয়ামী লীগ সরকার এমনভাবে লুটপাট করার জন্য সুযোগ করে দিয়েছে? আফসোস, এরা কোন মুখে স্বাধীনতার পক্ষের শক্তি বলে গলা ফাটায়, অথচ স্বাধীনতার মূল উদ্দেশ্য হলো গণতন্ত্র। গণতন্ত্রের পরিবর্তে এখন চলছে লুটপাটতন্ত্র, স্বৈরতন্ত্র। সিনহা তিনি লিখেছেন, এটা একটু বড় মতামত, তবে আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে, কারণ এখানে অনেক উত্তরই আপনারা পেয়ে যাবেন। যে স্যার, টাকা হচ্ছে হাতের ময়লা, এই প্রবাদ বাক্য মনে হয় এদের জন্য বানাইছে। পাবলিক এদের দেশে থাকা টাকা পরিমাণ শুই না অজ্ঞান হইয়া যাইতেছে। বিদেশে জমানো টাকার পরিমাণ শুনলে তো স্ট্রোক করবে। এখনকার দিনে থানার ওসিদের বিদেশে বাড়ি গাড়ি থাকে, আর উনি তো হাই প্রোফাইল পোস্টে এত লম্বা সময় ছিলেন, ওনার জন্য তো এগুলো কোনো বিষয়ই না। দেখেছেন স্যার, বাস্তবতা কি নির্মম, চোখের পলকে মানুষ কিভাবে পাল্টি মারে। এই ভদ্রলোক অবৈধ সরকার ও তার সহযোগীদের সংকটপূর্ণ সময়ে কি দারুণ সেবাটা এনে দিছিল, অথচ এখন তাকে কেমনে পাবলিকের সামনে অপমান অপদস্থ করতেছে। এটা ঠিক না, অন্যায়। হিন্দিতে একটা ডায়লগ আছে, পিকচার আভি বাকি হয়। আমার কিন্তু তাই মনে হচ্ছে, উনি তো ঠান্ডা মাথার মানুষ, নিশ্চয়ই ক্ষমতায় থাকা অবস্থায় বসুন্ধরা গ্রুপের উপর তৈরি বিভিন্ন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার টপ সিক্রেট ফাইলগুলোর কপি নিজের কাছে রেখেছেন। এখন সেগুলো তার ট্রাম্প কার্ড। এটা যে হতে পারে না তা কিন্তু আমি মনে করি না, কারণ উনি যখন লেখেন যে কুৎসার কিসা আভি বাকি হয়, তখন মনে হয় যে আরো কিছু হয়তো ট্রাম্প কার্ড ওনার কাছেও থাকতে পারে। অসুবিধা নাই, আমাদের এগুলো দেখতে তো কোনো অসুবিধা নেই, আমরা তো দেখার জন্য অপেক্ষাই করছি। আমরা তো চাই যে দুপক্ষের মারামারিতে আমরা প্রকৃত তথ্যটা যেন জানতে পারি। মঞ্জুর সামাদ লিখেছেন, ভাই, কালের কণ্ঠ ভালো কাজ করেনি, নিজের দোষ ঢাকতে এটা করেছে।
কালের কণ্ঠের মালিককে খুঁজে দেখেন, তারও অনেক গন্ধ আছে। বাংলাদেশের টিভি ও পত্রিকা বা মিডিয়া একে অন্যের হয়ে জনগণের দেশ মারে, এগুলো তো এরা নিজেরা মিলে করে থাকে। এখন মহব্বত কম তাই বলে দিয়েছে, আবার কয়েকদিন পর দেখবেন এই পত্রিকার মালিক বা সহযোগী কোনো একজনের ফিরিস্তি আসবে। এই এক মহা গন্ডগোলের খেলা। আমজনতা শুধুই নাচুনে বুড়ি, চিলে কান নিল শুনে সেদিকে যাওয়াই কাজ। ওনার এই বক্তব্যের সঙ্গে কিন্তু আমি একদমই একমত, যে হয়তো দেখা যাবে 2 দিন পরে আবার উল্টা দিকের একটা খবর আসছে। তারপরে আমার কেন যেন মনে হয় একসময় না ওরা নিজেরা মিলেও যায়। যাই হোক, পরের মন্তব্যটা লিখেছেন মোহাম্মদ আবুল হাশেম। তিনি লিখেছেন, ব্যারিস্টার সুমন এমপি সালাম মুর্শিদের মতো বেনজিরের বিরুদ্ধে কোর্টে মামলা করবে কি? উনি জানতে চেয়েছেন। আমি জানি না করবে কিনা, তবে আমার কেন যেন মনে হয় করবে না। কারণ সুমন সাহেব এমপি হয়ে গেছেন, ওনার কিন্তু মিশন সাকসেসফুল। যা কিছু করেছেন আমার ধারণা ওই এমপি হওয়ার জন্য করেছেন। এমপি হওয়ার পর কিন্তু ওনার সারা শব্দ খুব একটা আমি দেখছি না আর কি। মানে আগে যেরকম জনস্বার্থে অনেক কিছুই করতেন, এখন সেরকম খুব একটা দেখছি বলে মনে হচ্ছে না। মাহবুব উন নবী চৌধুরী তিনি লিখেছেন, পত্রপত্রিকায় বেনজিরের ব্যাপারটি প্রকাশিত হওয়ার পর তা নিয়ে সরকারের কি করণীয় তা দেখার জন্য জনগণ উদ্গ্রীব হয়ে আছে। তার ব্যাপারটিতে সমগ্র পুলিশ বাহিনী তথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কি ভাষ্য, দুদকের কি ভাষ্য, বেনজির তার নিজের কি ভাষ্য, সরকারের অন্যান্য প্রশাসনের কি ভাষ্য, সবকিছু যদি জনগণের সামনে পরিষ্কার না হয় এবং সুষ্ঠু বিচার না হয়, তাহলে বুঝতে হবে এই অনিয়মের জন্য সরকারই দায়ী। এই দায়ী সরকার দিয়ে দিনে দিনে দেশ রসাতলে যাবে এবং সেই সাথে ভুলণ্ঠিত হবে সাধারণ মানুষের বর্তমান ও ভবিষ্যৎ যারা দেশের মালিক। দেখুন, আপনার এই বক্তব্যটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আসলে কিন্তু তাই, এ ধরনের একটা বড় অভিযোগ উঠছে, তার কোনো সুরাহা হবে না, কেউ কিছুই বলবে না, সবাই চুপ করে থাকবে। চুপ করে থাকা কি প্রকারান্তরে মেনে নেওয়া নয় যে রিপোর্টে যা হয়েছে তাই সত্য? যদি তাই সত্য হয় তাহলে বিচার হচ্ছে না কেন? তাহলে বিচার হওয়া উচিত। তা আমরা না একটা আজব দেশে বাস করি আসলে। আপনার এই কথা শুনে আমার কিন্তু আরেকবার তাই মনে হল। ভারতীয় পণ্য নিয়ে যে প্রসঙ্গগুলো এসেছে শুনুন। মাহবুবুল আলম লিখেছেন, ভারতীয় পণ্য বর্জন আন্দোলনকে সরকার অন্যান্য ইস্যু তৈরি করে আন্দোলন দুর্বল করার চেষ্টা করে যাচ্ছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র উদ্ধার করতে ভারতীয় পণ্য বর্জন আন্দোলন সফল করতেই হবে। ওনার এই কথার কিন্তু একটা দিক আছে। তাহলে কি আমরা বলবো যে বেনজির কিনে যেগুলি হচ্ছে অথবা অন্য যেগুলি হচ্ছে সেগুলি কি ওই আন্দোলনের মানে প্রতি মানুষের দৃষ্টি থেকে সরিয়ে দেওয়ার জন্য? আমি জানি না। আরেকটা মন্তব্য করেছেন তাহমিনা তানজিন। তিনি বলেছেন, যে যা মন চায় বলুক করুক, আমার টাকায় আমি কি কিনবো তা কি কেউ ঠেকাতে পারবে? ভারতীয় পণ্য আমি কিনবো না, দেশে বা বিদেশে যেখানেই থাকি না কেন। দেখুন, এই কথাটা কিন্তু আমিও বলছি যে আমার তো ইচ্ছা, আমার ইচ্ছা আমি কিনবো না। এর মধ্যে ওবায়দুল কাদের সাহেব বলার কে? ওবায়দুল কাদের সাহেব কেন এই আন্দোলনটাকে ভাওতাবাজি বলে? এটা স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।